12 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে উসমান হাদির। মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়েছে। 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই হামলা ছিল হঠাৎ নয়, বরং ছিল পরিকল্পিত, ঠান্ডা মাথার এবং ভেতর থেকেই চালানো একটি আক্রমণ। শুক্রবার 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে হঠাৎ গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘামেকে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। যারা গুলি চালিয়েছে তারা বহিরাগত কেউ নয়, তারা হাদির নিজস্ব জনসংযোগ ও প্রচারণা দলের সঙ্গেই মিশেছিল। জানা গেছে এই দুই সন্দেহভাজন ব্যক্তি গত কয়েকদিন ধরেই হাদির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন। জুলাই ১ আন্দোলনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানান, সন্দেহভাজন দুজন নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি। তারা স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় যুক্ত হতে চান বলে জানান। সরল বিশ্বাসে হাদি তাদের দলে যুক্ত করেন, কিন্তু এখানেই ছিল ভয়ঙ্কর রহস্য। তারা সবসময় মাস্ক করে থাকতেন। মাস্ক খুলতে বললে ব্যক্তিগত সমস্যার অজুহাত দিতেন, নিজেদের ছবি তুলতেও দিতেন না। সেই সময় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। ঘটনার দিন সকালে সবাই জুম্মার নামাজে বেলে ওই দুজন মসজিদে যাননি, বাইরে দাঁড়িয়ে হাদির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। নামাজ শেষে হাদি যখন রিকশায় করে বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই মোটরসাইকেলে এসে হামলা চালানো হয়। গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। প্রমাণ আছে কিন্তু প্রকাশ নয়। পিআর টিমের সদস্যরা জানান, সন্দেহভাজন দুজনের ছবি তাদের কাছে আছে। মোটরসাইকেলে পালিয়ে যাবার একটি ফুটেজও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তাই এখনই ছবি প্রকাশ করা হচ্ছে না। তারা আশঙ্কা করছেন হামলাকারীরা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনায় এখন দেশজুড়ে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, কিভাবে হামলাকারীরা এতদিন নিরাপদে প্রচারণা দলে ছিল? দ্বিতীয়ত, কারা এই হামলার পরিকল্পনা করেছে? কি ঘটেছিল ওসমান হাদির সাথে? বন্ধুরা, ওসমান হাদি কি এমন চাঞ্চল্যকর তথ্য সে ফাঁস করে দিয়ে বেরিয়েছিল যার কারণে তাকে মারা হলো? বন্ধুরা, তিনি হসপিটালে আইসিইউতে বসে বসে তিনি কোন গোপন কথাগুলো ফাঁস করে দিলেন, চলুন তার সেই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ারে নেওয়া হয়েছে। এদিকে দেশব্যাপী এখন একটি প্রশ্ন, কে বা কারা হাদিকে গুলি করেছে? জনমনে আরও একটি প্রশ্ন দেখা দিয়েছে, হাদির অবস্থা কতখানি গুরুতর? হাদি বাঁচবেন তো? চলুন হাদিকে গুলি করা ব্যক্তিটির পরিচয় সম্পর্কে কি জানা গেল সে সম্পর্কে এবং হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার সম্পর্কে জেনে নেওয়া যাক। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি দুপুরে মতিঝিল ওয়াবদা জামিয়াত দারুল উলুম মতিঝিল মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নতুন আপডেট পেলে জীবনের কথা চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে বেশিরভাগ মানুষের ধারণা এরা আওয়ামী লীগের কেউ হতে পারে। এদিকে সবাই বলাবলি করছিল হাদি কোমায় চলে গেছে, এখান থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভালো খবর হচ্ছে হাদির সার্জারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গুলিটা বের হয়ে গেছে ডান দিক দিয়ে, টেম্পোরাল বোন ভেদ করে ঢুকে আরেকদিকে মগজের নিচের অংশ দিয়ে বের হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, সেটাই আশা করি সমস্যা হবে না। ব্রেনের ভেতরে রক্তপাত বন্ধ করা হয়েছে। দেশবাসী, হাদিকে আপনাদের দোয়ায় রাখুন। ইনশাল্লাহ হাদি আমাদের মাঝে ফিরে আসবে।
এদিকে শুক্রবার রাতে 7:30টার দিকে ঢামেক হাসপাতালে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল 2:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলে। তার বাম কানের পাশে 1 রাউন্ড গুলির আঘাত রয়েছে। এদিকে কেউ কেউ এই ঘটনার জন্য বিএনপিকেও দায়ী করছে। হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাহিরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সব মিলে ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হাদিকে ট্র্যাকে রাখছে। হাদি গুলিবিদ্ধ ঘাতক মির্জা আব্বাস না আসিফ, আসলে কি? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে দুইজনের, সাদিক আইয়ুব ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজনের 2 আসন কনফার্ম। দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন? এটা কি একটু চিন্তা করে দেখবেন? দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা 8, এই ঢাকা 8-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী। ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। তো এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন, জামাতের প্রার্থী ছিলেন ডক্টর হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন। এবং সারা ঢাকা 8-এর এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডক্টর হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। হঠাৎ করে 3 দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইয়ুম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত, আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত, একটু দিয়ে ডটগুলো মিলাম। মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা 8-এর যে গণসংযোগ করতে গেছিল হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল। এবং বিভিন্ন ভিডিওগুলো, এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই 2জন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই 2জন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই 2জন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিত না থাকতো, তাহলে এই 2জন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন? বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা আসো বাবা মাইরি, হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। ওই 2জনই নাকি গুলি করছে মোটরসাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটা একটা কারণ আছে। দেখেন, এই হাদিস তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা দান্তাল কি জানি নাম, ওইটা মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে, এগুলো কিন্তু কারা বলতেছিল? হাদি হাদি আর কি, এরাই বলতেছিল। তো এটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বেরিয়েছে, এইদিকে শোডাউন, বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্ধ্যের দিকটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। 5ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন, বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করতো। এবং সে নিজেই বলেছিল তারা 8,500 না জানি 18,000 লোকে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 2টা অস্ত্রের লাইসেন্স ছিল, উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত 8,000 সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না, বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়? এটা কি প্রশ্ন করবে? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে 2জনের, সাদিক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2জনের 2 আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, 2 4 মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদিক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল,
আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান। রাজধানীর বিজয়নগরের ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এরই মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার 12 ডিসেম্বর রাত 12টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। এর আগে হাদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা 999 নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা 999 নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি। দর্শক, ওসমান হাদির আরো বিস্তারিত খবর জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাজির হক। মোহাজির, সকাল থেকে আপনি আমাদের আপডেট দিচ্ছিলেন, এখন পর্যন্ত তার সবশেষ অবস্থা আপনার কাছে যদি কোনো আপডেট তথ্য থাকে। শরীফ, আসলে এখন পর্যন্ত যেহেতু চিকিৎসকদের কোনো ব্রিফ আমরা পাইনি, তাই আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, তাকে আজকে কিন্তু একটা বিক্ষোভ মিছিল আছে, বিক্ষোভ সমাবেশ ইনকিলাব মঞ্চের আছে ঠিক 12টায়, এবং ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সবাই কিন্তু আসলে দোয়ার একটা ফরিয়াদ জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাদি যে অবস্থায় আহত হয়েছেন, সন্ত্রাসীরা তাকে একেবারে মাথা বরাবর যে গুলিটা করে সেটা কিন্তু আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সেটা বলা হচ্ছিল। এবং তাকে নিয়ে যে শঙ্কাটা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন তিনি ছিলেন, আমরা কিন্তু শুনছিলাম যে তিনি একেবারেই সংকটাপন্ন অবস্থায়, জীবন মৃত্যু সন্ধিক্ষণে এমন একটা অবস্থায় যখন ছিলেন, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাকে এভার কেয়ারে তার পরিবারের চাওয়াতে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার পর তিনি আইসিইউতে আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। এবং সেখান থেকে কালকে যখন এই দলের নেতাকর্মীরা যখন ব্রিফ করছিলেন, সবশেষ তথ্য আমরা জানার চেষ্টা করছিলাম, তখন বলা হচ্ছিল যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে হাদি কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। এমন অবস্থায় 42 থেকে 72 ঘন্টার একটা পর্যবেক্ষণে থাকতে হয়, হাদিও সেটা আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। জি শরীফ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ তথ্য। মোহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, গতকালকে দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনার বিষয় ওসমান হাদি, তার গুলিবিদ্ধ হওয়া এবং হাসপাতালে মুমূর্ষ অবস্থায় থাকা, এই ব্যাপারটাই সব থেকে বেশি আলোচনা ছিল গভীর রাত পর্যন্ত। এবং সারা রাত সেই আলোচনাই মূলত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত কথোপকথনে। অনেকের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেটা। সেই আলোচনাকে ভেদ করে একটা আলোচনা মাথাচাড়া দিয়েছিল, সেটা হচ্ছে তারেক রহমান 25 ডিসেম্বর ফিরছেন। কিন্তু এই তারেক রহমানের খবরটা জন্ম হওয়ার আগেই গত রাতে হঠাৎ করেই দেখা গেল যে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা দেখলাম। অর্থাৎ এই ঘটনা যখন ঘটলো তখন অভিযোগের আঙুল যাচ্ছে আওয়ামী লীগের দিকে যে আওয়ামী লীগ এই নাশকতা করেছে। যখন আওয়ামী লীগ 11, 12, 13 3 দিনের কর্মসূচি পালন করছে, মিছিল, মশাল মিছিল, 13 তারিখের লকডাউন, এই ব্যাপারগুলো তারা যখন পালন করছে, অর্থাৎ আজকে যখন লকডাউন তারা পালন করবে সারা দেশে সকাল সন্ধ্যা, ঠিক তার আগের রাতে এই বাসে আগুন দেওয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে। কি ঘটলো রাজধানীতে, এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ওসমান হাদির আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের অন্য কোথাও ঝটিকা মিছিল কিংবা মশাল মিছিল গতকালকে হয়েছে কিনা এই
খবর আমাদের কাছে তেমন একটা আসেনি। আমরা পরশুদিন দেখেছিলাম মশাল মিছিল ঢাকা শহরে একাধিক জায়গায় করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের, কিন্তু গত রাতের এই বাসে আগুন দেওয়াটা আলোচনায় এসেছে যে এটা আওয়ামী লীগ করেছে। চলুন আমরা একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং বুঝেও দেখি এটা আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি আওয়ামী লীগের ওপরে দায়টা চাপছে তাদের কর্মসূচি ঘোষণার কারণে। দেখবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা গতকালকে রাজধানীর বাড্ডায় এই ঘটনাটা ঘটেছে। ইদানিং মানে বাড্ডা এলাকায় যে কোনো কর্মসূচির ব্যাপারে, বিশেষ করে বাসে আগুন টাগুন দেওয়ার ব্যাপারে বাড্ডাতে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বোধহয়। মানে কোনো ঘটনা ঘটলে 2-4 জায়গায় ঘটনা ঘটলে তার মধ্যে বাড্ডা একটা জায়গা থাকবে। এবার একমাত্র ঘটনা আমরা দেখলাম সেটাও। বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন ওসমান হাদির সেই সব কাহিনী, তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কিভাবে চক্রান্ত করে মারার চেষ্টা করা হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি আশা করা যে আমাদের সকলের জন্য উপকারী, যেহেতু সে দেশের জন্য অনেকটা ভালো মানুষ ছিল। বন্ধুরা, তার জন্য দোয়া করতে ভুলবেন না। এই ভিডিওর শেষে একটাই আপনাদের কাছে অনুরোধ, বন্ধুরা, যে খুনি তাদের কি শাস্তি চাই, আপনারা অবশ্যই ফাঁসি চাই না অন্য শাস্তি চাই, অবশ্যই কমেন্টে লিখে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না।